রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। ডক্টর ইউনূস সহ আরো ৩ উপদেষ্টা পদত্যাগ করছেন। ছাত্র উপদেষ্টা যারা ৩ জন আছেন তারাও পদত্যাগ করছেন। অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে। আসলে কোন খেল শুরু হয়েছে? দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব। তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেপ্তার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সাংগঠনিক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। 2 সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলেন জিল্লুর। আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে সুইজারল্যান্ডে গিয়ে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র সমন্বয়কদের তো পদত্যাগের হিড়িক চলছেই। দর্শক শ্রোতা, তাহলে কে এবার রাষ্ট্রের দায়িত্ব নেবেন? চলেন কথা বেশি বাড়াবো না, গুরুত্বপূর্ণ ভিডিওর স্ক্রিনে দেখে আসি সেখানে কি বলা হচ্ছে, এবং ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। গরম খবর হচ্ছে যে আপডেট হচ্ছে যে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি, যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতির স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়, সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এর মধ্যে যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল, বহাল ছিল, তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে, আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে, এটা একটা খুব জোরালো একটা অপশন। তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ইউনূস হটা আন্দোলন হতে পারে, এই অপশনগুলো ছিল। তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে, যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে, যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে, তারা সেই দায়টা নিতে চাচ্ছে না। সেই জন্য তারা ইউনূস যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না, ইউনূস যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন, তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন, নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন, সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না। কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয়। টুডে অর টুমোরো তাদের যে, আপনি যদি প্রেসিডেন্ট দেখেন, যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন, যে সেনাবাহিনীর অতীত ইতিহাস ভালো নয়। যারাই অকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দেখেন আজকে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবস্থা দেখেন, বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে। তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না, কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে। তো সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইউনূস চাচ্ছে ক্ষমতা থাকতে, সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে। এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে, গুলির আওয়াজ শোনা গিয়েছে। সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে 2-3টা গ্রুপ সক্রিয়, তা যে কোনো মুহূর্তে সেই 75-এর মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, এগুলোর মতো সিচুয়েশন হতে পারে। সেই সিচুয়েশন এড়ানোর জন্য, দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী, বিশেষ করে ওয়াকারুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতেন। তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে, নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে। সেই জন্য একজন সাবেক মন্ত্রীর, প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে, কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না, হয়তো আপনাদের মধ্যে অনেকে বুঝে গেছেন, তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে, আওয়ামী লীগ থেকে 2-1 নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে, সিভিল সোসাইটি, সেনাবাহিনী দল থেকে কিছু, সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে। এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায়, কতটুকু সফল হয়, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে, সেটা দেখার বিষয়। বাট এট দ্য মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে যে ইউনূস আর থাকছেন না। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব। তাকে আসলে পদত্যাগ করতে বলেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে মির্জা ফখরুল সাহেব তিনি ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলেন। এটা কেন বললেন?
কারণ আপনারা অনেকে জানেন বর্তমান এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে এরা বর্তমান সরকার গঠন করতে চায় এবং আপনার আমেরিকা থেকে রাষ্ট্রদূত আসার পরে আমাদের বাংলাদেশে ইনকোয়ারি করা হয় এবং সমস্ত কিছু তারা কি বিশ্লেষণ করে দেখে এবং সেক্ষেত্রে তারা কি 6 মাসের একটা টাইম লাইন বেঁধে দেয়। মানে এই 6 মাসের ভিতরে আমাদের বাংলাদেশে আপনার যতটুকু পারে সংস্কার শেষ করে নির্বাচনটাও শেষ করতে হবে। মানে এই 6 মাসের ভিতরেই নির্বাচনের কাজ শেষ করতে হবে। যখন নাকি এই ধরনের একটা টাইম লাইন বেঁধে দেয় আপনার ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালে সরকারকে, ঠিক তখন ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন। তো ডক্টর ইউনূস তিনি আমেরিকা যাবে আর মির্জা ফখরুল সাহেব তিনি পদত্যাগ করতে বলবেন কিংবা এই ধরনের হংকার দিবেন কেন? এটার পিছনে আরেকটি কারণ হচ্ছে মির্জা ফখরুল সাহেব এটা বুঝতে পারে যে ডক্টর ইউনূস তিনি যে আপনার আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিংবা তিনি অতি দ্রুত আমেরিকা যাচ্ছে, এটার প্রথম কারণ হচ্ছে 6 মাসের ভিতরে যাতে আমাদের বাংলাদেশে নির্বাচন না হয় এটা নিয়ে একটা আপনার কি বলে একটা হয়তো একটা রিকোয়েস্ট করবে কিংবা কোনো দরখাস্ত করবে, মানে এরকম একটা কিছু। আমেরিকায় তো অনেক মনে করেন ইউনূসের বন্ধু বান্ধব আছে, যতই হোক সর্বশেষ তিনি কিন্তু যে সরকারি হোক না কেন, অন্তর্বর্তীকালে হোক আর যে সরকারি হোক, তিনি কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের সরকার। সো আমাদের বাংলাদেশের সরকার হিসাবে তার কথাটা কিন্তু আমেরিকা কিন্তু রাখতে বাধ্য কিংবা বহির্বিশ্বে কিন্তু একটা মর্যাদা কিন্তু পাবে। সেক্ষেত্রেই আপনার মির্জা ফখরুল সাহেব ডক্টর ইউনূসকে এই ধরনের টাইমলাইন বেঁধে দেয়। অন্যদিকে সমন্বয়কারীরা আরো ব্যাকুল হয়ে গেছে, মানে পাগল পাড়া হয়ে গেছে। কিসের জন্য পাগল পাড়া হয়ে গেছে? আপনার নির্বাচনে তারা যদি অংশগ্রহণ করতে পারে এবং তারাই যাতে বিজয় হয়, এই বিজয়ের আপনার করার জন্য কিংবা সেই ক্ষমতা পাওয়ার জন্য আপনার সার্জিস যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশন থেকে তিনি সরে আসছে এবং তিনি যাতে ফুল টাইম আপনার রাজনীতিতে তিনি যাতে দিতে পারে এবং তার দলটাকে তিনি যাতে গুছাইতে পারে, এটার জন্য তিনি এই আপনার বৈষম্য বিরোধী যে ফাউন্ডেশন আসলো সেখান থেকে তিনি সরে আসছে। যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান, মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে, মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে, সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না, ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না। বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা, বিশ্বব্যাপী মিটিং করছেন এবং সজীব ওয়াজেদ জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন, ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে ইউনূস সরকার পদত্যাগ করতে যাচ্ছেন। ইউনূস সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? নতুন সরকার হিসেবে কারা আসবে? নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? আদতে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে, কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না। তারা যখন সবকিছু কন্ট্রোল করতে পারছে না তখন আবার গায়েবী মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে, তাদের পক্ষের লোকজনের বিভিন্ন মামলা মোকদ্দমা রয়েছে, সেই মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটছে। সেই ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে ঢালাওভাবে সব মামলা প্রত্যাহার করে নেওয়া এটাও এক ধরনের বৈষম্য এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন সেই আচরণটা বৈষম্যমূলক আচরণই যাচ্ছে। নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে, জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে সেই রাজনীতিবিদ, সেই রাজনৈতিক দল, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। মূলত আওয়ামী লীগের কথা বলা হয়েছে, সাথে জাতীয় পার্টি রয়েছে, জাসদ রয়েছে, ওয়ার্কার্স পার্টি রয়েছে, 14 দলের সব দলই রয়েছে। এতগুলো দল, অন্তত 15-16টা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত কেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে, যে সরকার জামাতের কথাই চলছে, জামাতের কথাই উঠা বসা করছে, সমন্বয়করা জামাতের কথাই চলছে। ইদানিং হাসনাত আব্দুল্লাহ তো ওয়াজ মাহফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন, মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন। তিনি আবার ক্ষুদ্র ঋণের কথা বলছেন যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন। ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া হয়তো হালাল তার চোখে। সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে। এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনূস সরকার, ডক্টর ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন? তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন, এমন গুঞ্জনও রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন, তিনি আর ফিরবেন না। এমন আলোচনাও গণমাধ্যমে শুরু হয়েছে আজকে যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে, ডক্টর ইউনূসকে চীন আশ্রয় দেবে, চীন এক ধরনের ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান করবে, এরকম নানা রকমের আলোচনা রয়েছে। যখন এই আলোচনাগুলো রয়েছে তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই তখন দেখতে পাই যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে সেই আলোচনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে। ডক্টর ইউনূসের পদত্যাগের যে আলোচনাটা শুরু হয়েছে এখন পর্যন্ত যেটা গুঞ্জন কিংবা গুজব হিসেবেই আমরা আখ্যা দিতে পারি, সেটা সত্যে পরিণত হবে কিনা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, লড়াই সংগ্রাম চালিয়েছে, তো তাদের মৃত্যুর পর একটা শ্রেণী যাদেরকে আমরা এখন সমন্বয়ক হিসেবে দেখছি, এদের মধ্যে অনেকে এখন পর্যন্ত আপনার খুব বেশি সুযোগ সুবিধা না পেলেও
কিছু কিছু জায়গায় কিছু কিছু সমন্বয়করা ব্যাপক সুযোগ সুবিধা নিচ্ছেন, ইভেন এত দ্রুত অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন। তো মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, এরা চালাবে দেশ? এদের হাতে বাংলাদেশ নিরাপদ? এদেরকে আমরা নেতৃত্ব দিব? তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই, দেখেন এরকম 2-4টা ছিটাফোটা থাকবেই, বাট ছিটাফোটাগুলোরে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে আনতে হবে। আর বাকি যারা টিম মেম্বার আছেন আপনাদেরকেও বিষয়গুলোতে একটু সচেতনতা রাখতে হবে, নয়তো সমন্বয়করা যখন এভাবে গ্রেপ্তার হয়, ছবি ফেসবুকে আসে, তখন বিষয়টা অনেকটা নেগেটিভ হয়, এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি এবং জিরা মজুদের অভিযোগে 2 সমন্বয়কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত সমন্বয়করা হলেন জিল্লুর রহমান হৃদয় এবং মাসুদ রানা। আপনার আজকে বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় যৌথ বাহিনীর একটা অভিযান চলে। সেখানে ভারতীয় যেই পণ্য আছে সেই পণ্য সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর যিনি আছেন ইব্রাহিম ভাই, ওনার নেতৃত্বে যৌথ বাহিনী একটা অভিযান চালায়। এ সময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি, যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের সাথে 120 বস্তা চিনি, 15 বস্তা জিরা এগুলোকে জব্দ করেছে যৌথ বাহিনী। পরবর্তী সময় পুলিশ হেফাজতে সেগুলো দেওয়া হয়েছে। তো তাদের বিরুদ্ধে অলরেডি ভারতীয় মাল চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলাও করা হয়েছে। এখন আমরা জানি বৈষম্য বিরোধী এই আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা সবাই ভারতীয় মানে অবস্থানের সাথে খুবই বিরোধী একটা অবস্থানে আছে ভারতের সাথে। কিন্তু দেখেন যখন নিজের ব্যক্তি স্বার্থ আসছে, ওই ঘুরা ফিরা আমরা এই দেশের মানুষ আইন অন্যের জন্য খুব চাই। আমরা চাই পুলিশ সৎ হবে, সরকারি কর্মচারী কর্মকর্তারা সৎ হবে, কিন্তু আমার ছেলে বা আমি নিজে যখন এইসব জায়গায় বসবো, আরে ভাই আমি আর সামান্য একটু করলে আর সমস্যা কি? বিষয়টা কিন্তু এই জায়গাতেই। আইনটা অন্যের বেলায় যখন কোনো ঘটনা ঘটে আমরা বলি গজব, আর নিজের বেলার উপর যখন ঘটনা ঘটে তখন আমরা বলি কি এটা আমার পরীক্ষা নেওয়া হচ্ছে। একদিকে সমন্বয়কদের এক শ্রেণী তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশকে যে অবস্থানে আছে সেখান থেকে নতুন একটা রাস্তার দিকে নিয়ে যেতে। আগামী দিনে দেশে লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, চুরি চট্টামি থাকবে না, রাজনীতিতে সংস্কার আসবে, দেশের সিস্টেমের মধ্যে সংস্কার আসবে। আবার আরেক শ্রেণী এই যে এরকম বহুত ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে কম বেশি, সবগুলো হয়তো আমরা গণমাধ্যমে দেখি না। অনেক সমন্বয়কের নামে তদবির, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টুকিটাকি এগুলো অনেক জায়গায় হচ্ছে, আমরা ফেসবুকে পোস্টে দেখি। বাট ওইগুলোর সত্যতা সম্পর্কে এতদিন কথা বলা না গেলেও আজকে যখন আমরা দেখলাম এই ঘটনা, পুরো সমন্বয়ক হিসেবে তারা যেহেতু তাদেরকে পরিচয় দেয়, বাকিদেরকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে এই 2 জন। সো এদেরকে দ্রুত বহিষ্কার করতে হবে যদি এরা কোনো গ্রুপের মধ্যে থাকে। আর পাশাপাশি বাকি যারা আছেন রাষ্ট্র মেরামতের কাজে, সংস্কারের কাজে নিজেদেরকে, রাজনৈতিক দলগুলোকে যেমন আমরা আহ্বান জানাচ্ছি নিজেদের মধ্যে সংস্কার আনেন, তো সমন্বয়কদের মধ্যে সংস্কার থাকতে হবে, লোভের ঊর্ধ্বে থাকতে হবে। আপনারা যে কাজটা করছেন এটা দেশ দুই একটা গুঞ্জন আছে, কিছু সত্যও আছে। সত্য তো থাকবেই, এবং গুঞ্জন যেটা উঠেছে সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতেই বলতেই হচ্ছে যে মাঝে মাঝে আমি বলি কিছু রটলে কিছু ঘটে, কিছু ঘটলে কিছু রটে। তো সুইজারল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছেন, সেখানে অবশ্যই ভালো কিছুর জন্য গেছেন। তো এখানে সার্জিস আলম পদত্যাগ করছে, তারপর পরেতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে যে মাত্র শুরু হয়েছে এই পদত্যাগের হিড়িক। সার্জিস আলম যেটা শুরু করেছে এটা কেউ পজিটিভভাবে নিচ্ছে, কেউ নেগেটিভভাবে নিচ্ছে। তো এইটা আমার কাছে খুব একটা নেগেটিভ ভাবে আমি নিচ্ছি না, পজিটিভলি ভাবে নিচ্ছি। কারণ যদি আপনি একটা দায়িত্ব পালন না করতে পারেন এবং সেখান থেকে আপনি অবশ্যই সরে যাবেন। এরা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার যত উপদেষ্টা আছে সকলকে আমি বলতে চাই, যদি আপনারা কি ফেল মেরে যান, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই জায়গাতে আপনার যোগ্য না বা আপনি কাজ করতে পারছেন না, তো অবশ্যই সেখান থেকে আপনি পদত্যাগ করবেন। হয়তোবা আপনার ওই জায়গায় অন্য কেউ আসলে সেটার কাজ ভালো মতো করতে পারবে, যেহেতু এখন কোনো নির্বাচিত কোনো সরকার নেই। সেহেতু আলোচনার মধ্য দিয়ে কিন্তু এটা সমাধান করা উচিত এবং খুব দ্রুতই বাংলাদেশের এটা সংস্কার করা উচিত, যেটা মানে জাতি দেখতে চায় খুব দ্রুত, এবং দ্রুত একটা নির্বাচন বাংলাদেশে চায় আপনাদের কাছ থেকে। তো যাই হোক, ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।